হ্যালো এভরিওয়ান, আজকের চ্যাপ্টার অ্যানিম্যাল কিংডম। তো এই ভিডিওতে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো বা নিট দেবে তাদের জন্য খুব কাজে লাগবে। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন বাংলাতে ভালো করে এক্সপ্লেন করা হবে। তো শুরু করা যাক। চ্যাপ্টার 4, অ্যানিম্যাল কিংডম বা প্রাণী জগৎ। When you look around, you will observe different animals with different structure and forms. যখন আমরা চারিদিকে দেখি যে বিভিন্ন প্রাণী দেখতে পাই, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, পাখি, মানুষ, তাদের প্রত্যেকের গঠন আলাদা, প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা। অ্যাজ ওভার এ মিলিয়ন স্পেসিস অফ অ্যানিম্যাল হ্যাভ বিন ডেসক্রাইবড টিল নাও। এবং এখন পর্যন্ত প্রায় লক্ষ লক্ষ প্রজাতির অ্যানিম্যাল দেখা যায়, আবিষ্কার হয়েছে। দ্য নিড ফর ক্লাসিফিকেশন বিকামস অল দ্য মোর ইম্পর্টেন্ট। যেহেতু প্রায় লক্ষ লক্ষ প্রাণী আছে পৃথিবীতে, লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে পৃথিবীতে, তাই তাদেরকে ক্লাসিফাই করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে গেছে। কেননা এতগুলো প্রাণীর প্রজাতি, তাদেরকে ক্লাসিফাই না করলে তাদের চেনা, তাদের অসুবিধা হয়ে যাবে। তার জন্য দ্য ক্লাসিফিকেশন অলসো হেল্পস ইন অ্যাসাইনিং এ সিস্টেমেটিক পজিশন টু নিউলি ডেসক্রাইবড স্পেসিস। এবং ক্লাসিফিকেশন করার ফলে কী আর একটা সুবিধা হয় যে এই যে অনেকগুলো ক্লাসিফিকেশন করা হয়েছে, এখন যদি নতুন একটা প্রাণী আবিষ্কার হয়, নতুনভাবে কোনো একটা প্রাণী আবিষ্কার করা যায়, তো সেটাকে সহজেই এই ক্লাসিফিকেশন কোনো একটা ক্লাসের মধ্যে সেটাকে সহজেই ইনক্লুড করা যায়। তো বেসিস অফ ক্লাসিফিকেশন, কিসের ভিত্তিতে ক্লাসিফিকেশন করা হয়? In spite of differences in structure and form of different animals, there are fundamental features common to various individuals in relation to the arrangement of cell, body symmetry, nature of xylem, pattern of digestive, circulatory, reproductive system. যে প্রত্যেকটা প্রাণীর গঠন আলাদা, তাদের দেহের যে গঠন, স্ট্রাকচার, এগুলো আলাদা, কিন্তু তবুও তাদের যে বেসিক ফিচার সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কমন হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। যে তাদের কোষের অ্যারেঞ্জমেন্টগুলো কেমন আছে, কীভাবে কোষগুলো সাজানো থাকে বডির মধ্যে, বডিগুলো কীরকমভাবে সিমেট্রি থাকে, অ্যাসিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল, বায়োসিমেট্রিক্যাল, বডিগুলো কীরকম সিমেট্রি দেখা যায়। তারপরে সিলোম, এদের মধ্যে যে সিলোম থাকে সেই সিলোমটা কী প্রকৃতির হয়, এগুলো সব ডিটেলসে পড়বো নিচে। তারপরে প্যাটার্ন অফ ডাইজেস্টিভ, সার্কুলেটরি, রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাদের যে পরিপাক তন্ত্র, তারপর যে সংবহন তন্ত্র, তারপর যে জননতন্ত্র, এগুলো এগুলো কীভাবে কীরকমভাবে আছে প্রত্যেকটা প্রাণীর। তো এদের একটা বেসিক প্যাটার্ন আছে, তার উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করা হয়ে থাকে। These features are used as the basis of animal classification and some of them are discussed here. তো অ্যানিম্যাল ক্লাসিফিকেশনের জন্য এই বিষয়গুলো যেগুলো আগে দেখলাম, এগুলোর উপর ভিত্তি করে অ্যানিম্যাল ক্লাসিফিকেশন করা হয় এবং নিচে এগুলোকে ডিসকাস করা হয়েছে। লেভেল অফ অর্গানাইজেশন, এই যে প্রথমে আমরা দেখলাম যে লেভেল অফ অর্গানাইজেশন বা অ্যারেঞ্জমেন্ট অফ সেলস, তো সেটা কিভাবে করা হয়েছে দেখা যাক। Though all members of animalia are multicellular, all of them do not exhibit the same pattern of organization of cells. যদিও প্রত্যেকটা প্রাণী, ম্যাক্সিমাম প্রাণী কি হয় যে অ্যানিম্যালিয়ার যে প্রত্যেকটা প্রাণী, সব প্রাণী মাল্টিসেলুলার মানে বহুকোষী, অনেকগুলো কোষ দ্বারা গঠিত, কিন্তু প্রত্যেকটা কোষের মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলো কিন্তু একই রকমভাবে সাজানো থাকে না। ফর এক্সাম্পল, ইন স্পঞ্জেস দ্য সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল অ্যাগ্রিগেটস। যেমন স্পঞ্জের ক্ষেত্রে কী হয় যে সেলগুলো লুজ হিসাবে থাকে, লুজ অনেকটা খোলামেলা হিসাবে থাকে, অনেকটা কম্প্যাক্ট থাকে না। দে এক্সিবিট সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, এবং তাদের অর্গানাইজেশনটাকে বলা হয় সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, কেননা তাদের কোনো কলা থাকে না, সেই কোষগুলোই লুজলি থাকে এবং কোষগুলোই তাদের যে দেহের কাজগুলো, যে পরিপাক, শোষণ, রেচন সমস্ত কিছু করে থাকে। সাম ডিভিশন অফ লেভার অ্যাক্টিভিটিস অকার অ্যামং দ্য সেল, এবং সেই কোষগুলোর মধ্যে কি বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা কম্পার্টমেন্ট করা থাকে এই স্পঞ্জের ক্ষেত্রে। ইন সিলান্টোরেটস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেল ইজ মোর কমপ্লেক্স। সিলেন্টোরেটসের ক্ষেত্রে এই যে কোষের অ্যারেঞ্জমেন্টটা একটু বেশি জটিল হয়ে থাকে, মানে যত উন্নত হবে তত বেশি জটিল হতে থাকবে আস্তে আস্তে। হেয়ার দ্য সেল পারফর্মিং দ্য সেম ফাংশন আর অ্যারেঞ্জড ইন্টু টিস্যু, হেন্স কল্ড টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। সিলেন্ট্রেটসের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, টিস্যু লেভেল অর্গানাইজেশন, কারণ এখানে একই রকমের যে কোষগুলো একই রকমের কাজ করে তারা একত্রিত হয়ে টিস্যু গঠন করে বা কলা গঠন করে, তাই এদের অর্গানাইজেশনটা হচ্ছে টিস্যু লেভেল।
A still higher level of organization বা organ level is exhibited by member of platyhelminthes and other higher phyla where tissue are grouped together to form organ. তো এর থেকে আরেকটু যদি উঁচু লেভেলে দেওয়া যায় যে প্ল্যাটিহেলমিনথিস, সেখানে অর্গান লেভেল অর্গানাইজেশন দেখা যায় এবং সেখানে কি হয় যে যে কলাগুলো একই রকমের কাজ করছে তারা একত্রিত হয়ে অর্গান গঠন করে। ইচ স্পেশালাইজড ফর এ পার্টিকুলার ফাংশন, এবং প্রত্যেকটা অর্গান এক একটা নির্দিষ্ট কাজ করে থাকে, একটা পার্টিকুলার কাজ করে থাকে। ইন অ্যানিমালস লাইক অ্যানিলিড, আর্থ্রোপডস, মোলাস্কা, অ্যাকানোডার্মাটা, কর্ডাটা, organ have associated to form functional system, each system concerned with a specific physiological function. এবং এর থেকে যদি আরও উন্নত দেখা যায় তো যেখানে বলা হয়েছে যেমন অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, কর্ডাটা, এদের ক্ষেত্রে একই রকম বিভিন্ন অর্গান একত্রিত হয়ে একটা অর্গান সিস্টেম গঠন করে, একটা ফাংশনাল সিস্টেম গঠন করে এবং প্রত্যেকটা সিস্টেম এক একটা কাজ করে থাকে। যেমন অর্গান সিস্টেমের ক্ষেত্রে বলতে পারি আমাদের যেমন পরিপাকতন্ত্র কী কী নিয়ে গঠিত, মুখমণ্ডল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এগুলো নিয়ে গঠিত। এই যে এতগুলো অর্গান, এতগুলো অঙ্গ, এগুলো নিয়ে একটা তন্ত্র গঠন করছে। তো যত উঁচু হচ্ছে তত এই যে জটিলতা সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সেলুলার লেভেল দেখা যাচ্ছে শুধুমাত্র কোষের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে স্পঞ্জ। টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখা যাচ্ছে সিলেন্টারেটস। অর্গান লেভেল দেখা যাচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। আর অর্গান সিস্টেম হলো অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকানোডার্মাটা, কর্ডাটা। দিস প্যাটার্ন ইজ কল্ড অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তো যেটা বললাম, তো এটা এই প্যাটার্নটাকে বলা হয় অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তো এই যে কোন সেল লেভেল, টিস্যু লেভেল, অর্গান সিস্টেম লেভেল কারা কারা দেখায় সেটা মনে রাখবে। অর্গান সিস্টেম ইন ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিম্যালস এক্সিবিট ভ্যারিয়াস প্যাটার্ন অফ কমপ্লেক্সিটিস। অর্গান সিস্টেম ইন ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিম্যালস এক্সিবিট ভ্যারিয়াস প্যাটার্ন অফ কমপ্লেক্সিটি। তো এই যে অর্গান সিস্টেম বা এই যে তন্ত্র, যে তন্ত্র বলা হয় তাতে, এই যে অর্গান সিস্টেমটা সেটা বিভিন্ন প্রাণীর জন্য বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন রকম জটিলতা দেখা যায়। আমাদের জন্য একরকম, মাছের জন্য একরকম, তারপরে আরও পাখিদের জন্য একরকম, প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা আলাদা হয়ে থাকে। ফর এক্সাম্পল, দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইন প্ল্যাটিহেলমিনথিস হ্যাজ অনলি এ সিঙ্গেল ওপেনিং to the outside of the body that serves as both mouth and anus and is hence called incomplete. যেমন প্ল্যাটিহেলমিনথিস, তার ক্ষেত্রে যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, যে পরিপাকতন্ত্র আছে, তার জন্য একটাই ওপেনিং থাকে বাইরের দিকে, বাইরের পরিবেশের সঙ্গে, এবং সেটা দুটো হিসাবে কাজ করে, মুখ এবং যে অ্যানাস, দুটো হিসাবে সেটা কাজ করছে। সেটা খাবার গ্রহণ করতেও সাহায্য করে, খাবার ত্যাগ করতেও সাহায্য করে। কিন্তু মানুষের ক্ষেত্রে, গরু, ছাগল, ভেড়া, এদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা থাকে, দুটো ওপেনিং থাকে। এক খাবার খাওয়ার জন্য আলাদা ওপেনিং থাকে, আর মলের জন্য, মূত্রের জন্য আলাদা আলাদা ওপেনিং থাকে, দুটোর বেশিও থাকে। এ কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম হ্যাজ টু ওপেনিং, মাউথ অ্যান্ড অ্যানাস। আমাদের যেমন মানুষদের ক্ষেত্রে কমপ্লিট, তাই দুটো ওপেনিং থাকে ডাইজেস্টিভ সিস্টেমে, মাউথ এবং অ্যানাস। সিমিলারলি দ্য সার্কুলেটরি সিস্টেম মে বি অফ টু টাইপ। তো এখানে তো আগে পরিপাকতন্ত্র দেখলাম, এবার সার্কুলেটরি সিস্টেম বা যদি সংবহনতন্ত্র দেখি, তো সেখানেও দুই রকমের টাইপস দেখা যায়। একটা হচ্ছে ওপেন টাইপ, একটা ক্লোজড টাইপ। ওপেন টাইপ কি? ইন হুইচ দ্য ব্লাড ইজ পাম্পড আউট অফ দ্য হার্ট and the cells and tissue are directly bathed in it. তো সংবহনতন্ত্র দুই রকম হয়, একটা ওপেন টাইপ, একটা ক্লোজ টাইপ। ওপেন টাইপ বা খোলা সংবহনতন্ত্রতে কী হয়, যেখানে ব্লাড আর টিস্যু, রক্ত আর যে কোষ বা কলাগুলো আছে, সেগুলো কিন্তু কী হয় যে একই ডাইরেক্টলি বাত করে, মানে রক্তটা বেরোলো হার্ট থেকে, হৃৎপিণ্ড থেকে, তবে সেটা ডাইরেক্টলি সরাসরি এই কোষের মধ্যে বা কলার মধ্যে প্রবেশ করলো। কিন্তু ক্লোজ টাইপে কী হয়, ইন হুইচ দ্য ব্লাড ইজ সার্কুলেটেড থ্রু এ সিরিজ অফ ভেসেল ভ্যারিং ইন ডায়ামিটার্স, আর্টারিস, ভেন, ক্যাপিলারিস। কিন্তু ক্লোজ টাইপের ক্ষেত্রে কী হয়, যেমন মানুষের ক্ষেত্রে কি, আমাদের হৃৎপিণ্ড থেকে যে ব্লাডটা, রক্তটা পাম্প হচ্ছে, সেটা কিন্তু সরাসরি কোষে বা কলা থেকে মিশছে না, সেটা আর্টারি মানে শিরা, ধমনী, জালিকা, এইগুলোর মধ্য দিয়ে পাস করছে, তারপর সেখান থেকে লসিকা বাহে যাচ্ছে, লসিকা বাহ থেকে তারপরে কোষে বা কলাতে যাচ্ছে। তাহলে একটা সিস্টেম আছে, এই জন্য ক্লোজড বলছে। আর ওপেনের ক্ষেত্রে কী হয়, যে সরাসরি কোষ বা কলাতে প্রবেশ করে।
তো এটাই ছিল লেভেল অফ অর্গানাইজেশন। তো এখানে সেলুলার লেভেল, টিস্যু লেভেল, অর্গান লেভেল, অর্গান সিস্টেম লেভেল, তারপরে কী কী ডিফারেন্স আছে ডাইজেস্টিভ সিস্টেমে, তারপরে সংবহনতন্ত্র ওপেন টাইপ ক্লোজ টাইপ সেটা দেখলাম। এবার সিমেট্রি, তো লেভেল অফ অর্গানাইজেশনের উপর ভিত্তি করে তাহলে ক্লাসিফিকেশন করা হয় কীভাবে সেটা দেখলাম। এবার সিমেট্রির ওপর ভিত্তি করে কী করে করা হচ্ছে, সিমেট্রি জিনিসটা কি এখনই বুঝে দিচ্ছি। সিমেট্রি, বায়োল্যাটারাল সিমেট্রি, রেডিয়াল সিমেট্রি, সিমেট্রি জিনিসটা কি সেটা বুঝিয়ে দিচ্ছি, দেখা যাক। অ্যানিম্যালস ক্যান বি ক্যাটাগরাইজড অন দ্য বেসিস অফ দেয়ার সিমেট্রি, তাদের সিমেট্রির উপর ভিত্তি করেও ক্লাসিফিকেশন করা যায়। সিমেট্রি মানে একই রকমের, যেমন একটা আয়নার মধ্যে যদি আমি নিজেকে দেখি, তো আমার মধ্যে তো একটা পার্ট দেখা যাচ্ছে, তো এগুলো হলো এক প্রকার সিমেট্রি। বা একটা বইকে যদি ভাঁজ করি, তো দুটো পার্ট হয়ে যাচ্ছে এবং দুটো সিমেট্রি মানে একই রকম বলতে গেলে। Sponges are mostly asymmetrical. Any plane that passes through the central does not divide them into equal halves. স্পঞ্জ হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, তাদের বডির কোনো একটা পাশ দিয়ে যদি কোনো একটা সেন্ট্রাল দিয়ে যদি কোনো একটা প্লেন পাস করা হয়, কোনো একটা মানে প্লেন বলতে কি মানে কোনো একটা প্লেট পাস করা হয়, তো তাদেরকে সমান ভাগে সেটা বিভক্ত করবে না। যেমন আমি দেখছি, ধরা যাক এটা একটা স্পঞ্জ, ঠিক আছে। এবার সেন্টারের মধ্যে দিয়ে এভাবে যদি একটা প্লেন পাস করা হলো, এটা কিন্তু আর এটা কিন্তু একই রকমের নয়, এই দুটো কিন্তু একই রকমের নয়, তো তার জন্য এটা হলো অ্যাসিমেট্রিক্যাল। When any plane passing through the central axis of the body divides the organism into two identical halves, it is called radial symmetry. যখন সেন্ট্রাল অ্যাক্সিস দিয়ে কোনো প্লেনকে পাস করা হয়, প্লেন বলতে কোনো একটা প্লেট টাইপের বুঝতে পারো, মানে ভাগ করার জন্য, এটা তোমরা ম্যাথে পড়েছো, ফিজিক্সে ম্যাথে পড়েছো। তো এটা যদি সমান ভাগে দুটো ভাগে ভাগ করে দেয়, তো সেটা হলো রেডিয়াল সিমেট্রি। যে কোনো প্লেন, যেমন এখানে একটা রেডিয়াল সিমেট্রি বলা হয়েছে, এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিতে এই যে রেডিয়াল সিমেট্রির ছবি দেওয়া আছে, এই প্লেনে যদি এই প্লেন বরাবর ভাগ করা হচ্ছে, তাও দুই দিকে এটাও যতটা যেমন দেখতে এটাও তেমন দেখতে, এই প্লেন বরাবর ভাগ করলে ওটাও যেমন দেখতে এই দিকটাও তেমন দেখতে, মানে যেই দিক দিয়েই তাকে ভাগ করা হোক না কেন, সেন্ট্রাল দিয়ে পাস করলেই হলো, সেই দুটো একই রকমের দেখতে, তাই এটা হলো রেডিয়াল সিমেট্রি। আর আরেকটা কি বায়োল্যাটারাল সিমেট্রি। যেমন রেডিয়াল সিমেট্রি কার মধ্যে দেখা যায়, সিলোনটেরেটস, টিনোফোর্স, একানোডার্মাটা হ্যাভ দিস কাইন্ড অফ বডি প্লেন। তো এই যে সিলোনটেরেট, টিনোফোর, একানোডার্মাটা এগুলো হলো যে অ্যানিম্যাল কিংডম আছে তার বিভিন্ন ডিভিশন, যেটা আমরা নিচে পড়বো। তো তাদের মধ্যে এই ধরনের সিমেট্রি দেখা যায়, রেডিয়াল সিমেট্রি, যে এদের মধ্যে দিয়ে যে সেন্ট্রাল বরাবর যে কোনো প্লেন যে কোনো পাথ পাস করলে এটা এদেরকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। আর অ্যানিম্যালস লাইক অ্যানিলিড, আর্থ্রোপড, where the body can be divided into identical left and right half only in one plane exhibit bilateral symmetry. Bilateral symmetry বলতে কি বোঝায়, যে যদি সেন্ট্রাল দিয়ে পাস করা হয়, তো তারা দুই ভাগে ভাগ করবে এবং একটা নির্দিষ্ট প্লেনে, যে কোনো প্লেনে নয়, যে কোনো দিকে নয়। যেমন এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে বায়োল্যাটারাল সিমেট্রি, শুধু এই সেন্ট্রাল বরাবর এই প্লেন বরাবর যদি ভাগ করা হয়, এই দুটো কিন্তু সেম, ঠিক আছে। কিন্তু একে যদি এইভাবে ভাগ করা হয়, তাহলে এই দিকটা আর এই দিকটা কিন্তু সমান হবে না। যদি এইভাবে ভাগ করা হয়, তবু এই দিকটা আর এই দিকটা কিন্তু সমান হবে না। তো তাহলে কি হলো, এটা হলো বায়োল্যাটারাল সিমেট্রি, মানে সিমেট্রি মানে একটা এই প্লেন বরাবরই ভাগ করলে তবেই সেই দুটো একই রকমের হচ্ছে দেখতে, তাই এটা হলো বায়োল্যাটারাল সিমেট্রি। এটা লেফট সাইড, এটা রাইট সাইড। তো এটা সিমেট্রির উপর ভিত্তি করে কী করে হলো সেটাও দেখলাম। এবার ট্রিপ্লোপ্লাস্টিক অর্গানাইজেশন। তো এবার এটা দেখা যায় ট্রিপ্লোপ্লাস্টিক অর্গানাইজেশনটা কি, এই যে ছবিতে দেখতেই পাচ্ছ, এই ট্রিপ্লোপ্লাস্টিকে দেখতে পাচ্ছ দুটো, একটা এন্ডোড্রাম আর এক্টোড্রাম। এই যে ভেতরের দিকে একটা এন্ডোড্রাম আর একটা এক্টোড্রাম, দুটো পাত থাকে, কিন্তু ট্রিপ্লোপ্লাস্টিকে তিনটে থাকে, এন্ডোড্রাম, এক্টোড্রাম আর মাঝে থাকে মেসোড্রাম, যেটা ট্রিপ্লোপ্লাস্টিক। মানে সেলকে যদি ডিভাইড করা যায়, তো এদের মধ্যে তিনটে এরকম লেয়ার থাকে। তো দেখা যাচ্ছে অ্যানিম্যালস ইন হুইচ দ্য সেলস আর অ্যারেঞ্জড ইন টু এমব্রায়োনিক লেয়ার, অ্যান এক্সটার্নাল এক্টোডার্ম অ্যান্ড ইন্টারনাল এন্ডোডার্ম আর কল্ড ডিপ্লোপ্লাস্টিক অ্যানিম্যাল। এক্সাম্পল হচ্ছে সিলোনটেরেটস। তো যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে কোষগুলো এমনভাবে
সাজানো থাকে এমব্রায়ো অবস্থায়, যখন এরা এমব্রায়ো বা ভ্রূণ অবস্থায় থাকে, এদের কোষগুলো এমনভাবে সাজানো থাকে যে দুটো লেয়ার গঠন করে, একটা এক্সটার্নাল এক্টোড্রাম, ইন্টারনাল এন্ডোড্রাম। তখন এটাকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল। যেমন এক্সাম্পল হচ্ছে সিলোনটেরেটস। An undifferentiated layer mesoglia is present in between the ectoderm and endoderm. তো মেসোগ্লিয়া তার মাঝে থাকতে পারে, এই যে মেসোগ্লিয়া, কিন্তু এটা ডিফারেন্সিয়েটেড না। এই যে রেড কালারে দেখতে পাচ্ছ মেসোগ্লিয়া, কিন্তু এটা ডিফারেন্সিয়েট না, এটা বিভাজিত হয়নি, এটা পরিপক্ক হয়নি। কিন্তু ট্রিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে এটা ডিফারেন্সিয়েটেড হয় এবং মেসোডার্ম গঠন করে। Those animals in which the developing embryo has a third germinal layer, mesodrum, in between the ectoderm and endoderm are called triploblastic animal. যাদের ক্ষেত্রে ectoderm endoderm মধ্যবর্তী স্থানে একটা লেয়ার থাকে যেটা ডিফারেন্সিয়েটেড, যাকে বলা হয় মেসোড্রাম, এবং থার্ড জার্মিনাল লেয়ার, তো সেটা হলো তাদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। তো এক্সাম্পল হচ্ছে প্লাটিহেলমিনথিস থেকে কর্ডাটা পর্যন্ত সব কিছু হলো ট্রিপ্লোব্লাস্টিক। আর সিলেন্ডার্স দেখলাম ডিপ্লোব্লাস্টিকের দুটো লেয়ার থাকবে, ectoderm এন্ডোড্রাম, আর মাঝে মেসোগ্লিয়া থাকবে, সেটা ডিফারেন্সিয়েটেড থাকবে না। আর ট্রিপ্লোব্লাস্টিকের তিনটে লেয়ার, ectoderm এন্ডোড্রাম আর মাঝে মেসোড্রাম, সেটা ডিফারেন্সিয়েটেড করে মেসোড্রাম গঠন করবে। কোন অবস্থায় দেখা যাবে? ভ্রূণ অবস্থায়। এটা কিসের অ্যারেঞ্জমেন্ট? এটা সেল অ্যারেঞ্জমেন্ট, মানে কোষের অ্যারেঞ্জমেন্ট। তো ট্রিপ্লোব্লাস্টিকও হলো। এবার হচ্ছে সিলোম। সিলোম মানে ফাঁকা জায়গা, ঠিক আছে? এইটুকু মনে রাখলেই তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। সিলোমটা কি? প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ক্যাভিটি বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড দ্য গাট ওয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ক্লাসিফিকেশন। তো দেহের যে বডি ওয়াল আছে আর ভেতরের দিকে যে গাট ওয়াল আছে, গাট মানে বিভিন্ন অর্গ্যান, তাদের ওয়াল আছে, সেই ওয়ালের মধ্যবর্তী স্থানে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তো সেটাকে বলা হয় সিলোম। এই যে সিলোম দেখতে পাচ্ছ, ফাঁকা ক্যাভিটি, হোয়াইট জায়গা। দ্য বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই মেসোড্রাম ইজ কল্ড সিলোম। এবং এই বডি ক্যাভিটি তার চারিদিকে কী থাকে? মেসোড্রাম। এই যে মিডিলের যে লেয়ার মেসোড্রাম, এই যে মেসোড্রাম তার চারিদিকে তাকে ঘিরে থাকে, তো এটাকে সিলোম বলে। অ্যানিম্যালস প্রসেসিং সিলোম আর কল্ড সিলোমেটস, যেমন অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, অ্যাকানোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডা। যেমন যে সমস্ত প্রাণীর মধ্যে এই সিলোম থাকে তাদের সিলোমেটস বলে। এক্সাম্পল হচ্ছে অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা, এদের মধ্যে এই ফাঁকা জায়গাটা থাকে মেসোড্রামের মধ্যবর্তী স্থানে, তো এদেরকে বলা হয় সিলোমেট প্রাণী, সিলোমেটস, ঠিক আছে? In some animals, the body cavity is not lined by mesodrum. Instead, the mesodrum is present as scattered pouches in between the ectoderm and endoderm. Such a body cavity is called pseudocoelom, and the animal possessing them are called pseudocoelomate, যেমন হচ্ছে অ্যাস্কেলমিনথিস। আর কিছু কিছু প্রাণীদের মধ্যে কী দেখা যায়, যে এই যে মেসোড্রামটা আছে, এই যে মেসোড্রামটা ছিল রেড কালারের, এই মেসোড্রামটা এখানে দেখছো কন্টিনিউয়াস আছে, কিন্তু এই যে সিউডোসিলোম এখানে কিন্তু কন্টিনিউয়াস নেই, এটা স্ক্যাটার অবস্থায় আছে। এই যে চারটে মেসোড্রাম আলাদা আলাদাভাবে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, আর মাঝখানে ফাঁকা জায়গা, তো এদেরকে বলে সিউডোসিলোম। আর যে সমস্ত প্রাণীর মধ্যে এরকম স্ক্যাটার মেসোড্রাম দেখা যায় তাদেরকে বলে সিউডোসিলোমেট প্রাণী। তো এখানে এক্সাম্পল কি আছে? অ্যাস্কেলমিনথিস। আর দ্য অ্যানিমালস ইন হুইচ দ্য বডি ক্যাভিটি ইজ অ্যাবসেন্ট আর কল্ড অ্যাসিলোমেট, যেমন প্ল্যাটিহেলমিনথিস। আর যাদের মধ্যে সিলোম থাকেই না তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট। এই যে এখানে দেখতে পাচ্ছ মেসোড্রাম, এর মধ্যে কোনো ফাঁকা জায়গা আছে? ফাঁকা জায়গাই নেই, তাহলে কি এর মধ্যে কোনো সিলোম নেই, তো এটাই অ্যাসিলোমেট। এক্সাম্পল প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে অ্যাসিলোমেট হয়, অ্যাসিলোম দেখা যায়, অ্যাসিলোমেটের প্ল্যাটিহেলমিনথিস। তাহলে সিলোম দেখলাম ফাঁকা জায়গা, সিলোমেটস, সিউডোসিলোমেট, অ্যাসিলোমেটস। তো এই যে মেসোড্রামটা আছে তার মধ্যে কোনো ক্যাভিটি আছে কিনা তার উপর ভিত্তি করে এটা করা হয়েছে। যাদের ক্যাভিটি আছে এবং মেসোড্রাম কন্টিনিউয়াস তাদের সিলোমেটস বলে। যাদের ক্যাভিটি আছে কিন্তু মেসোড্রামগুলো স্ক্যাটার অবস্থায় আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কন্টিনিউয়াস নয়, তাদেরকে বলা হয় সিউডোসিলোমেট। আর যাদের ক্যাভিটি নেই তারা হচ্ছে অ্যাসিলোমেট। এবার হলো সেগমেন্টেশন মানে বিভাজন। কি আছে দেখা যাক। In some animals, the body is externally and internally divided into segments with a serial repetition of at least some organ. For example, in earthworm, the body shows this pattern called metameric segmentation, and the phenomenon is known as metamerism. তো কিছু কিছু প্রাণীদের মধ্যে কি দেখা যায়, যে এই যে বডিটা আছে সেই বডিটা অনেকগুলো সেগমেন্টে ভাগ করা থাকে এবং একই রকমের সেগমেন্ট এইভাবে
চলতেই থাকে পুরো দেহ বরাবর, এটাকে বলা হয় সেগমেন্টেশন। ঠিক আছে, যেমন তোমরা কেঁচো দেখেছো, কেঁচোর মধ্যে কেঁচো, তারপর এই যে লাল কেঁচো টাইপের থাকে, কেন্না যাকে বলা হয়, তো তাদের মধ্যে দেখবে যে সেগমেন্টেশন করা হয়, এবং সেগমেন্টগুলো কি প্রত্যেকটা সেগমেন্ট একই রকমের দেখতে। ঠিক আছে, তো এটা পরপর রিপিট হতেই থাকে, তো এটা হচ্ছে সেগমেন্টেশন। এবং এটা এক্সটার্নালিও হতে পারে, আমরা তো বাইরে থেকে দেখতে পাই এক্সটার্নালি, ইন্টারনালিও থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা বাইরে দেখতে পাই, সেটা হচ্ছে এক্সটার্নালি, আর বাইরে থেকে মসৃণ হলেও ভেতরেও থাকতে পারে, সেটা হলো ইন্টারনালি। যেমন আর্থওয়ার্ম বা কেঁচো যেটাকে বলে, তাদের মধ্যে এই প্যাটার্ন দেখা যায়, এটাকে বলে মেটামেরিক সেগমেন্টেশন। অর্মের ক্ষেত্রে যেটা দেখা যায় মানে কেঁচোর মধ্যে, সেটাকে বলে মেটামেরিক সেগমেন্টেশন। আর এই যে ফেনোমেনন, যে একই বডি পার্টটা বারবার সেগমেন্টেশনে দেখা যাচ্ছে, সেটাকে বলে মেটামেরিজম। তো এরপরে আসছে নোটোকর্ড। নোটোকর্ড কি? নোটোকর্ড যে মেসোডার্মালি ডেরিভড রড লাইক স্ট্রাকচার formed on the dorsal side during embryonic development in some animals. নোটোকর্ড কি? নোটোকর্ড মেসোডার্মালি ডেরিভ, মানে মেসোডার্ম, এই যে একটোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম দেখলাম এমব্রায়োনিক অবস্থায়, সেই মেসোডার্ম থেকে তৈরি হয় কিসের মতো দেখতে? রড লাইক স্ট্রাকচার, রডের মতো দেখতে, লম্বা রডের মতো দেখতে। কোন দিকে তৈরি হয়? ডরসাল সাইড, আমাদের পিঠের দিকে, মানুষের এবং বিভিন্ন কর্ডাটার মধ্যে দেখা যায় সাধারণত, তো পেছনের দিকে দেখা যায় ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এবং কখন ডেভেলপ করে? এটা এমব্রায়োনিক অবস্থায় এটা ডেভেলপ করে মেসোডার্ম থেকে, এবং কিছু কিছু প্রাণীদের দেখা যায়। অ্যানিম্যালস উইথ নোটোকর্ড আর কল্ড কর্ডেটস অ্যান্ড দোজ অ্যানিম্যালস উইচ ডু নট ফর্ম দিস স্ট্রাকচার আর কল্ড নন কর্ডেটস। তো পরিফেরা থেকে একানোডার্মাটা পর্যন্ত হলো নন কোঅর্ডেটস, তাদের মধ্যে নোটোকর্ড দেখা যায় না। আর কর্ডেটা যেটা আছে তাদের মধ্যে নোটোকর্ড দেখা যায়, তো এরা হলো কর্ডেটস। তো এটা হলো নোটোকর্ডস। এবার নেক্সট আছে ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস। তো অ্যানিমালসকে এবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যে আগে দেখলাম লেভেল অফ অর্গানাইজেশন, সিমেট্রি, বডি ক্যাভিটি বা সিলোম, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে অ্যানিমালকে বিভিন্ন ভাগে ভাগ করে হয়েছে, সিমেট্রি, সেগমেন্টেশন, নোটোকর্ড। তো এই ক্লাসিফিকেশন অফ অ্যানিমালসগুলো কী কী ক্লাসিফিকেশন করা হয়েছে এবার সেটা দেখব, যে কী কী ক্লাসিফিকেশন আছে অ্যানিমালে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখা যাক, দ্য ব্রড ক্লাসিফিকেশন অফ অ্যানিমেলিয়া বেসড অন কমন ফান্ডামেন্টাল ফিচার অ্যাজ মেনশনড ইন দ্য প্রিসিডিং সেকশন। তো আগে আমরা যে পার্টগুলো পড়লাম একে একে, প্রত্যেকটার উপর ভিত্তি করে কিন্তু ক্লাসিফিকেশন করা হয়েছে, যেমন নোটোকর্ড, সেগমেন্টেশন, সিলোম, তারপরে ট্রিপ্লোপ্লাস্টিক অর্গানাইজেশন, সিমমেট্রি, তারপরে এখানে আছে লেভেল অফ অর্গানাইজেশন, এর উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে। তো এবার কী কী ক্লাসিফিকেশন আছে তো সেটা দেখা যাক, যে কোন কোন ভাগে ভাগ করা হয়েছে অ্যানিম্যালসদেরকে। তো প্রথমে দেখা যাচ্ছে কিংডম। তো এটা হলো অ্যানিম্যাল কিংডম, মাল্টি সেলুলার, তাহলে প্রত্যেকটা প্রাণী বহুকোষী। ঠিক আছে, লেভেল অফ অর্গানাইজেশন, কোন লেভেল আছে? সেলুলার লেভেল, টিস্যু বা অর্গান সিস্টেম লেভেল, দুই রকম লেভেল দেখেছিলাম। সেলুলার লেভেলের মধ্যে কোন টাইপের? সিমেট্রি, মোস্টলি অ্যাসিমেট্রিক্যাল। সেলুলার লেভেলে যারা থাকে তারা সাধারণত অ্যাসিমেট্রিক্যালি হয়ে থাকে। আর বডি ক্যাভিটি বা সিলোম, তারা অ্যাসিলোমেট হয়। ফাইলামের নাম হচ্ছে পরিফেরা। পরিফেরা একটা তাহলে ক্লাসিফিকেশন। তাহলে সেলুলার লেভেলে যে সমস্ত অ্যানিম্যাল আছে তারা ম্যাক্সিমাম অ্যাসিমেট্রিক্যাল হয়, তাদের বডি ক্যাভিটি থাকে না, তার জন্য অ্যাসিলোমেট হয়, এবং এক্সাম্পল হচ্ছে সেই ক্লাসিফিকেশনটা পরিফেরা। এবার টিস্যু বা অর্গান সিস্টেম লেভেলে কী কী আছে? তো এটা হলো লেভেল অফ অর্গানাইজেশন। এবার সিমেট্রি, এটা দুই রকম হতে পারে, একটা রেডিয়াল সিমেট্রি থাকতে পারে, একটা বাইলেটারাল সিমেট্রি থাকতে পারে। রেডিয়াল সিমেট্রি তো আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল দিয়ে একটা ধরো জায়গায় বিন্দু, এর মধ্যে দিয়ে যে কোনো প্লেন বরাবর পাস করলেই সেটা দুই ভাগে ভাগ হবে, তো এটা হলো রেডিয়াল সিমেট্রি। তো আমরা সেটা আগে দেখলাম। তো এর মধ্যে অ্যাসিলোমেট মানে কি কোনো সিলোম থাকে না, তাহলে সেখানে দুটো আছে, একটা সিলন টেরেট আর একটা হচ্ছে টিনোফোরা। সিলন টেরেটের এক্সাম্পল হচ্ছে নিডারিয়া। আর যদি বায়োল্যাটারাল সিমেট্রি হয়, বায়োল্যাটারাল সিমেট্রির মধ্যে আবার তিনটে হতে পারে, অ্যাসিলোমেট মানে কোনো বডি ক্যাভিটি নেই, সিউডোসিলোমেট বডি ক্যাভিটি আছে, আর সিলোমেট মানে সত্যিকারের বডি ক্যাভিটি আছে। তো অ্যাসিলোমেট হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস, যে ক্লাসিফিকেশনটা আছে সেটা প্ল্যাটিহেলমিনথিস। সিউডোসিলোমেট মানে যার মধ্যে যে বডি ক্যাভিটি, এই যে মেসোডার্ম, সেটা স্ক্যাটার অবস্থায় থাকে, ছড়িয়ে ছিটে থাকে, সেটা হলো অ্যাসকেলমিনথিস। আর ট্রু সিলোমেট যেটা হচ্ছে যার মধ্যে মেসোডার্মটা কন্টিনিউয়াস থাকে, কেমন সিলোম থাকে, তার মধ্যে অনেকগুলোই আছে, এবং সব থেকে উন্নত এরাই হয়, সেটা অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকানোডার্মাটা,
হেমিকর্ডাটা, কর্ডাটা। তো এগুলো হলো ট্রু সিলোমেটস। তো এই হলো ভাগ, এই ভাগটা অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই ভালো করে পড়বে যে অ্যানিমেলিয়াকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেলুলার লেভেল আর টিস্যু অর্গান বা অর্গান সিস্টেম লেভেল। সেলুলার লেভেলের মধ্যে কোন টাইপের প্রাণী পড়ছে, কোন ক্লাসিফিকেশন আছে। টিস্যু বা অর্গান বা অর্গান সিস্টেম লেভেলকে আবার সিমেট্রির উপর ভিত্তি করে দুই ভাগে, রেডিয়াল আর বাইলেটারাল। রেডিয়াল তো সব অ্যাসিলোমেট, তার মধ্যে সিলেন্ট্রেট আর টিনোফোরা পড়ছে। বাইলেটারাল হলে আবার তিনটে টাইপ হতে পারে সিলোমের উপর ভিত্তি করে, অ্যাসিলোমেট, সিডোসিলোমেট, সিলোমেটস, এবং তার প্রত্যেকটার এক্সাম্পল। অ্যাকাইনোডার্মাটা এক্সিবিট রেডিয়াল or bilateral symmetry depending on the stage. অ্যাকাইনোডার্মাটা একটা ভাগ আছে, সেটা আমরা নিচে আরও ডিটেলসে বলবো যে কোন ডিভিশনে কোন কোন প্রাণী পড়ছে, তাদের আরও বেসিক স্ট্রাকচার, তাদের বৈশিষ্ট্য। তো অ্যাকাইনোডার্মাটা একটা শ্রেণী আছে, তাদের মধ্যে রেডিয়াল সিমেট্রি, বায়োলেটারাল সিমেট্রি দুটোই দেখা যায়, এবং সেটা কিসের উপর ভিত্তি করে হয়, যে কোন স্টেজে আছে প্রাণীটা তার উপর ভিত্তি করে হয়। ব্রড ক্লাসিফিকেশন অফ কিংডম অ্যানিমেলিয়া বেস অন কমন ফান্ডামেন্টাল ফিচার, এটা উপরে দেখলাম। দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য ডিফারেন্ট ফাইলা আর ডিসক্রাইব। এবার প্রত্যেকটা যে ফাইলাগুলো পড়লাম, এই যে পরিফেরা, সিলেন্টেরেটস, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাস্কেরমেনথিস, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। তো এগুলো এবার ডিটেলসে পড়বো। প্রথমে আসছে পরিফেরা, এবং নেক্সট ভিডিওতে এবার আস্তে আস্তে শুরু করা যাবে প্রত্যেকটা ক্লাসিফিকেশন ডিটেলসে। তো ফার্স্ট ভিডিও এতটাই, এখানে বেসিক যে আইডিয়াটা সেটা দেওয়া হলো, যে অ্যানিম্যাল কিংডম কী কী ভিত্তিতে করা হয়েছে, তাদের এবং সেগুলো কী জিনিস। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, অত্যন্ত সিম্পলভাবে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডকে বোঝানো হয়েছে। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্টে জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।